আমরা যে ক্লাসটা করলাম, এই ক্লাসটা খুবই ট্রিকি একটা ক্লাস এবং অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তো এই ক্লাসের আমরা মূলত আ আমাদের যে ৪০ টা পুলিশ রেগুলেশন ছিল বাছাইকৃত, ক্রমিক নাম্বার ১ থেকে ৪০ এইভাবে ধারাবাহিকভাবে আমরা ১ থেকে ৩৩ পর্যন্ত লেভেল 1 ভিত্তিক আলোচনা এবং ১ থেকে ২০ পর্যন্ত লেভেল 2 ভিত্তিক আলোচনা শেষ করছি। পরে ২১ থেকে ৩৩ পর্যন্ত একেবারে লেভেল 1 ভিত্তিক আলোচনা শেষ করে আজকে থেকে আমরা লেভেল 2 ভিত্তিক আলোচনা শুরু করছি। এটা হচ্ছে আমাদের আজকে ২১ নাম্বার যে ক্রমিক নং আছে, এই ২১ নাম্বার ক্রমিক নঙে আমাদের ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারার সাথে ২৪৩ এর পর থেকে বর্গীয় জর বিধির যেই বিস্তারিত আলোচনা আছে, সেই বিস্তারিত আলোচনাটা জাস্ট শুধুমাত্র ২ টা ট্রিক্স এর মাধ্যমে আমরা আজকে আলোচনা করেছি। এটারই আপনাদের একটা মেমোরাইজিং বা আ শর্ট একটা রিভিউ দিচ্ছি, যেটা দিয়ে আপনারা পুরো ক্লাসটা রিভিশন দিতে পারবেন। আমাদের ২ টা ট্রিক্স এর মাধ্যমে মূলত আমরা ক্লাসটাকে উপস্থাপন করব। ট্রিক্স নাম্বার হচ্ছে 5। একটা ট্রিক্স নাম্বার 5 এর হচ্ছে প্রথম অংশ। আমরা একটা প্রথম অংশ নেই। প্রথম অংশ। এই প্রথম অংশের মধ্যে আমরা শুধু লিখি লিসা ও মৌলিকার পার্থক্য টেলিফোনে সত্য ও সত্য মিথ্যা নির্ণয় না করে কনস্টেবল এজাহার ছিঁড়েছে। তাহলে আমাদের প্রথম অংশ হচ্ছে ৫ নাম্বার ট্রিক্সে লিসা ও মৌলিকার পার্থক্য টেলিফোনে সত্য ও মিথ্যা নির্ণয় না করে কনস্টেবল এজাহার ছিঁড়েছে। এখানে আমাদের ২৪৩ এর ক থেকে বর্গীয় জ বিধি, এখানে ৮টা ক্ষেত্র বর্ণনা করা হয়েছে। এখন আমরা ওই সর্বপ্রথম এজাহারের যে সংজ্ঞাটা, যখন এজাহারের সংজ্ঞাটা আসবে আমরা শুধুমাত্র লিখব যে ১৮৯৮ সালের ৫ নং ফৌজদারি কার্যবিধি আইন ও ১৯৪৩ সালের পুলিশ রেগুলেশন মোতাবেক কোন আমলযোগ্য অপরাধের সংবাদ যদি থানায় বলতে হচ্ছে মৌখিকভাবে, লিতে লিখিতভাবে, কাতে কানে শোনার মাধ্যমে আসে, তাহলে উক্ত সংবাদ প্রাপ্তির ভিত্তিতে থানায় রক্ষিত যে সরকারি বহি আছে সেই বহিতে লিপিবদ্ধ করার জন্য যে সংবাদটা গ্রহণ করা হয় তাই এজাহার হিসেবে গণ্য হয়। এটা হচ্ছে আমাদের ফৌজদারি কার্যবিধির ১৫৪ এবং ২৪৩ এর গ বিধি। এই গ বিধিটা হচ্ছে এই মৌলিকা। তাহলে আমরা মৌলিকা দিয়ে জাস্ট মনে রাখবো এজাহারের সংজ্ঞাটা, এবং আমরা একটা নোট দিব বলেছিলাম। সেই নোটটা হচ্ছে এই উক্ত এজাহারটি অবশ্যই বিপি ফর্ম নং ২৭ এবং বাংলাদেশ ফর্ম নং ৫৩-৫৬ মূলে রেজিস্টারে লিপিবদ্ধ বা এফআইআর হিসেবে রেকর্ডভুক্ত করতে হবে। এটা হচ্ছে আমার এজাহারের সংজ্ঞা যখন আসবে আমরা এটাই করব। আর পরে একটা প্রশ্ন, বড় একটা প্রশ্ন, সেটা হচ্ছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাধারণত কোন কোন ক্ষেত্রে এজাহার গ্রহণ করতে পারে। তো এই ৮টা ক্ষেত্রে পারে। লিতে হচ্ছে প্রথম হচ্ছে কি, কোন আমলযোগ্য অপরাধের সংবাদ আসলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিতে হচ্ছে কি ওই এজাহার হিসেবে গ্রহণ করে সেটা লিপিবদ্ধ করবে। সাথে হচ্ছে স্বাক্ষর, যে এই এজাহার টেফাই হিসেবে লিপিবদ্ধ করবে সেই অফিসারই, উক্ত অফিসারই, ওই লিপিবদ্ধকারী অফিসার সেই এজাহারে কি স্বাক্ষর করবেন, সাথে স্বাক্ষর। এটা হচ্ছে খ বিধি। এটা হচ্ছে ক বিধি, লিপিবদ্ধ করবেন, খতে স্বাক্ষর করবেন, খ বিধি, গতে বুঝাই গেছি মৌলিকা দিয়া, এটা এখন বুঝাবো না। পার্থক্য দিয়ে হচ্ছে পার্থক্য নির্ণয় করবেন, এটা হচ্ছে গুড়ার গ বিধি, পার্থক্য নির্ণয় করবেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিসের পার্থক্য নির্ণয় করবেন? যেই সংবাদটা কানে শোনার মাধ্যমে আসবে, কানে শোনা আসবে এবং মিথ্যা গুজবের মাধ্যমে আসবে, ওই কানে শোনা এবং মিথ্যা গুজবের মধ্যে পার্থক্য নির্ণয় করবেন। যদি সেটা কানে শোনার মাধ্যমে হয়
আসে তখন ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টা গুরুত্বপূর্ণ মনে করলে এজাহার হিসেবে গ্রহণ করতে পারেন, এবং যদি এটা মিথ্যা গুজব মনে করেন তাহলে এটা কি করতে পারেন, জিডিতে নোট দিতে পারেন, এবং কি 157 ধারা মোতাবেক সন্দেহ হইলে সেটা পরবর্তী তদন্তের ব্যবস্থা গ্রহণ করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারেন বা ব্যবস্থা গ্রহণ করার আদেশ দিতে পারেন তার অধস্তন অফিসারকে। তাহলে এটা হচ্ছে পার্থক্য নির্ণয়ের বিষয়টা। আর টেলিফোনে যে সংবাদটা আছে এটা তো সংবাদদাতার বিবৃতির স্বাক্ষর বহন করে না, সংবাদদাতার বিবৃতির স্বাক্ষর বহন করে না, সেই জন্য এই সংবাদটা আহ, আপনার যদি গুরুতর মনে করে সে এটা জিডিতে কি নোট দিতে পারে, ঠিক কিনা, এবং তাকে আসার জন্য বলতে পারে, যদি সে না আসে সেক্ষেত্রে উনি বিষয়টা গুরুতর হলে এজাহার হিসেবে গ্রহণ করতে পারেন। এই বিষয়টা এখানে টেলিফোনের যে বিষয়টা আছে এখানে এটা বলা হয়েছে। এখানেও কিন্তু 157 ধারার বিষয় আমরা টানতে পারি, যদি সন্দেহ সৃষ্টি হয় সেক্ষেত্রে জিডিতে নোট দিয়ে রাখতে পারে, পরবর্তীতে ওই যে মিথ্যা গুজবের ক্ষেত্রে এখানে পরবর্তীতে সত্য হইলে সেটা এজাহার হিসেবে গ্রহণ করতে পারে, যে পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে এখানে 157 ধারা মোতাবেক তদন্তের ব্যবস্থা গ্রহণ করতে পারে। আচ্ছা, পরে হচ্ছে সত্য মিথ্যা নির্ণয়। এই সত্য মিথ্যা নির্ণয় দিয়ে বোঝানো হয়েছে আমলযোগ্য অপরাধের যে সংবাদটা, এই সংবাদটা সংবাদের ভিত্তিতে সত্য মিথ্যা নির্ণয় করার তখন সময় নেই, তাৎক্ষণিক পরিস্থিতিতে সত্য মিথ্যা নির্ণয় করে নির্ণয় করার অজুহাত এবং হচ্ছে ওই যে মেডিকেল সনদ, এই মেডিকেল সনদের অজুহাত দিয়ে এজাহার গ্রহণ করা থেকে বিরত থাকা যাবে না, মানে এজাহার গ্রহণ করতে হবে। সত্য মিথ্যা নির্ণয়ের যে বিষয়টা এটা হচ্ছে বিধি, এটা হচ্ছে চবিধি। আর কনস্টেবল যে এজাহার সৃষ্টি এটা হচ্ছে ছবিধি। ছবিধি হচ্ছে কনস্টেবল দিয়ে, কনস্টেবল এজাহার গ্রহণ করতে পারে কিন্তু এফআইআর হিসেবে লিপিবদ্ধ করতে পারে না। যদি মৌখিকভাবে আসে সে জিডিতে নোট দিতে পারবে, পরবর্তীতে যিনি মৌখিকভাবে এজাহারটা সংবাদটা দিচ্ছেন তাকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট হাজির করবেন। আর যদি মৌখিকভাবে না দিয়ে লিখিতভাবে দেয় তাহলে ওই এজাহারটা তিনি গ্রহণ করতে পারেন, জিডিতে নোট দিতে পারেন, এবং পরবর্তীতে বিষয়টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করতে পারেন। ছবিধি। আর এজাহার যে সিরার যে বিষয়টা বর্গীয় জবিধি, অর্থাৎ এজাহারটা একবার লিপিবদ্ধ হয়ে গেলে কোনো অবস্থাতে থানার কোনো অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা থানার কোনো অফিসার ওই এজাহারটা ছিঁড়তে পারবে না, এটা বর্গীয় জবিধিতে সুস্পষ্ট ভাবে বলে দিয়েছে। এই হচ্ছে আমাদের লিসা ও মল্লিকা পার্থক্য টেলিফোনে সত্য মিথ্যা নির্ণয় না করে কনস্টেবল এজাহার ছেড়েছে। এই বর্গীয় যে 8টা বিধি আমরা শুধুমাত্র এই ট্রিক্সের মাধ্যমে মনে রাখবো। তাহলে কি এটা একবার শর্ট টাইমের মধ্যে আপনাদের পড়াই দিছি না, রিভিশন হয়ে গেছে। এরপরের যে বাক্যটা সেটা হচ্ছে আমাদের পঞ্চম ট্রিক্সের দ্বিতীয় অংশ। দেখেন দ্বিতীয় অংশটা আমরা বলছিলাম প্রাণাশা ঘটনাস্থলের আসামি, প্রাণাশা ঘটনাস্থলের আসামি সে কি করছে, লুণ্ঠিত মালামাল বিলম্বে পেশের কারণে অফিসার স্বাক্ষর করে মামলা নং দেয় দেরিতে। এই এখানে আমরা বলছিলাম জিআর মামলা এবং পুলিশি মামলা বলতে কি বোঝো। জিআর মামলা হচ্ছে থানায় যে আমলযোগ্য অপরাধের সংবাদের ভিত্তিতে যেই মামলাটা রুজু হয় সেই মামলাটা বিজ্ঞ আদালতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার জন্য পাঠানো হইলে ওই বিজ্ঞ আদালতের যে দায়িত্বরত যে অফিসার থাকে উনি যদি মনে করেন যে আসলে এটা পুলিশের যে মামলাটা এই মামলাটা গ্রহণযোগ্য হিসেবে জিআর তাদের যে রেজিস্টার আছে রেজিস্টারে লিপিবদ্ধ করার প্রয়োজন, ওই রেজিস্টারে যখন লিপিবদ্ধ করেন সেটা জিআর মামলা হিসেবে গণ্য হয় বা পুলিশি মামলা হিসেবে গণ্য হয়। এই হচ্ছে জিআর মামলা এবং পুলিশি মামলার বিষয়, সেটাও 154 243 বিধির আলোচনা। আর এখন আমরা আলোচনা করতেছি ওই এজাহার কোন কোন ক্ষেত্রে ত্রুটিপূর্ণ হয়। এই ত্রুটিপূর্ণ হইলে সরাসরি ট্রিক্সটা লাগাবো, কাজে লাগাবো, আর ত্রুটিপূর্ণ ব্যতীত
অন্য সকল ক্ষেত্রে আমরা পজিটিভ রিভিউ দিব। তাহলে প্রাতে হচ্ছে প্রাসঙ্গিক বিষয় বাদ করা, নাতে হচ্ছে নাম, থানা ও জেলার নাম উল্লেখ না করা, সাথে হচ্ছে স্বাক্ষর। এখানে স্বাক্ষর বলতে প্রথম অবস্থায় সংবাদদাতার স্বাক্ষর, স্বাক্ষর নাম ঠিকানা বয়স উল্লেখ না থাকা। তারপরে ঘটনাস্থলে সুস্পষ্ট বিবরণ না থাকা। তারপরে আসামি দিয়ে বোঝানো হয়েছে আসামির নাম ঠিকানা বয়স, পূর্ণ পূর্ণ নাম ঠিকানা বয়স উল্লেখ না থাকা। লুণ্ঠিত মালামাল দিয়ে বোঝানো হয়েছে লুণ্ঠিত মালামালের বিবরণ উল্লেখ না থাকা। এটার সাথে আবার আমি লাগাই দিছি যে ধারা ধারা সহ ধারা অপরাধ সহ লুণ্ঠিত মালামালের বিবরণ উল্লেখ না থাকে, এটা আলাদা করে লিখতে পারবেন। বিলম্ব দিয়ে হচ্ছে ওই এজাহারটা বিলম্ব পেশ করা এবং তারিখ ও সময় উল্লেখ না থাকে, এই দুইটা আলাদা করে লিখতে পারবেন। এজাহারটা বিলম্ব পেশ করা এবং তারিখ বিলম্ব পেশের তারিখ ও সময় উল্লেখ না থাকা। তারপর হচ্ছে অফিসারের নাম পদবি সিল ও স্বাক্ষর উল্লেখ না থাকা, এই নাম পদবি স্বাক্ষর অফিসারের স্বাক্ষর দিয়া। আর মামলা নং দিয়া হচ্ছে মামলা নং তারিখ ও সময় উল্লেখ না থাকা। এটা হচ্ছে এই ত্রুটি পূর্ণর ক্ষেত্রে। আর ত্রুটি পূর্ণ ব্যতীত সকল ক্ষেত্রে এই প্রাসঙ্গিক বিষয় বাদ করার জায়গায় আমলযোগ্য অপরাধের সংবাদ থাকতে হবে। আর বাকি সবগুলোর ক্ষেত্রে পজিটিভ রিভিউ দিবেন, নেতিবাচক কোনো বিষয় আনা যাবে না, পজিটিভ রিভিউ। আর সবার শেষে মামলার ফলাফলের বিষয়টা উল্লেখ থাকতে হবে, এটাও দিতে পারেন, আরো একটা পয়েন্ট বেড়ে যাবে। এই ক্ষেত্রে আপনার অবশ্যই এই যে ত্রুটিপূর্ণর ক্ষেত্রে অবশ্যই একজন দায়িত্বশীল পুলিশ অফিসারকে ফৌজদারি কার্যবিধি 154 এবং 243 বিধি অনুসরণ করা বাধ্যতামূলক। এই হচ্ছে আপনাদের পুরো ক্লাসের মূল আলোচনা, জাস্ট মাত্র 10 মিনিটে রিভিশন করাই দিলাম। এই 10 মিনিটই আপনাদের দিব, বাকি যে বিষয়বস্তু আছে সেগুলো আপনাদের দেওয়ার প্রয়োজন আমি মনে করি না। ওইটা দিলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, রেকর্ডটা অনেক বড় হয়ে যাবে। তাহলে কি যেই স্যারেরা বা যেই ভাইয়েরা আপনাদের এতদিন ভুল বুঝাইছে, যে অমিত স্যার তো একবারে ট্রিক্সের মাধ্যমে পড়ায়, একবারে সংক্ষিপ্ত পড়ায়। আসলে কি আমি সংক্ষিপ্ত পড়াই না এই ইন ডিটেলসে পড়াই, এটা তো এতদিনে ক্লাস করে আপনারা আশা করি বোধগম্য হয়েছেন। এবং এই যে 10 মিনিটে, লাস্ট 10 মিনিটে এই পুরো এত বড় বিশদ বিষয়টা আমি ট্রিক্সের মাধ্যমে আপনাদের ব্রেনে গেঁথে দিতে পারছি না? আশা করি আমি গেঁথে দিতে পারছি। এখন এটার সাথে আমি আগেই বলে রাখছি ইনক্লুডেড, এটা লেভেল 3 তে আপনাদের জন্য বলবো। এবং আমাদের যে ইয়া ভাই, সবুর ভাই অলরেডি আপনাদের গ্রুপে দিয়ে রাখছে বর্তমানে এজাহারের যে ফরম্যাটটা, থানার মধ্যে যেভাবে এজাহারটা লিপিবদ্ধ করা হয় এই ফরম্যাটটা, এবং কেস ডায়েরির যে ফরম্যাটটা, ফাইনাল রিপোর্ট ওইগুলা ইয়া কয়েকটা দিয়ে রাখছে, আপনারা একটু দেখেন। তারপরে লেভেল 3 তে যে আমি ওই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করে দেব, যদি আপনাদের ওই ছক উপস্থাপন করে উত্তর করতে হয় সেক্ষেত্রে। তাহলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যেই শেষে যে কয়জন আপনার ধৈর্য সহকারে উপস্থিত ছিলেন, আসলে এটা হচ্ছে সর্বোচ্চ লেভেলের ধৈর্য, এই ধৈর্য সবার থাকে না। আপনাদের জন্য অনেক শুভকামনা। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এভাবেই ধীরে ধীরে পৌঁছে যান এবং সবাই সম্মানিত হন এবং আমাকেও সম্মানিত করেন। আজকের এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ সবাইকে।